পরিস্থিতি, যে একটা এমন একটা পরিস্থিতি, যদি এই স্বৈরাচার সরকারের পতন না হয় তাহলে হয়তো আপনি জানেন যেভাবে গুম খুন হয়েছে ইতিমধ্যে আমরা যেগুলো দেখেছি, হয়তো প্রত্যেকটা ঘর থেকে ধরে ধরে তুলে তুলে নিয়ে যে এইভাবে গুম করে দিবে। তো এই ভয়ে আমরা ঘরের মধ্যে সবাই থাকতাম। তো তার জন্য ওকে যেতে দেইনি। তো ও না বলে আর কি তার জন্য ও একা বের হয়ে গেছে। তো চিঠিটা আমার পড়ার শক্তি হয়নি, যে কী লিখছে সেটাও আমার আর মানে সাহস হয়নি যে কী লিখছে। তো তার জন্য আমি আবার করলাম কি, ওর রুমে যাই। রুমে গিয়ে দাঁড়াই 1 মিনিট, দাঁড়ায় চিন্তা করি যে আমি কাপুরুষের মতো কেন ঘরে বসে থাকবো। তখন আমি আবার ওর মাকে একটা চিঠি লিখে আমিও গোসল করে বের হয়ে যাই আচ্ছা বাসা থেকে আন্দোলনের উদ্দেশ্যে। তো হঠাৎ আমার মা মারা গেছে গত 1 বছর। তো মার কথা মনে হতে মার কবরে যাই, যে মার থেকে শেষ বিদায়টা নিয়ে যাই। তো যখন আমি মার কবর থেকে বের হব তখন আনাসের মা আমাকে ফোন দিতেছে। তো পরে বললো যেমন আনাস আন্দোলনে গিয়েছে, ওর অবস্থা ভালো না, মিটফোর্ড হাসপাতালে যেতে হবে। তো পরে আমি ফোনটা বের করে দেখি আমাকে অনেকগুলো ফোন আসছে আননোন নাম্বার। এটা আনুমানিক মানে কয়টার সময়? তখন 1:30 বাজে, দুপুর 1:30 থেকে তো ওই আমি সে নাম্বারে ফোন ব্যাক করি। সে আমাকে জিজ্ঞেস করে আপনাদের কেউ কি আন্দোলনে আসছে কিনা। তো আমি বললাম যে জি আমার ছেলে আসছে। তো বললো যে আপনি ইমার্জেন্সি এখন মিটফোর্ড হাসপাতালে চলে আসেন, চিনেন? আমি বললাম যে জি চিনি। তাই আমি বললাম যে আমার ছেলের কি হয়েছে, আমার ছেলে কি ওরা গুলি করে মেরে ফেলছে? বলে যে না না না, ওর অবস্থা ভালো না, আপনার তাড়াতাড়ি আসেন। তো আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ। ওর একটু শ্বাসকষ্ট ছিল, তা আমি হয়তো চিন্তা করছি কাঁদানো গ্যাস, তারপরে রাবার বুলেট বা টিয়ারশেল এগুলা কোনো কিছু হয়তো হয়েছে, তার জন্য ইমার্জেন্সিতে আসে। তো আমি তাড়াতাড়ি চলে আসি বাসায় এসে মনে করেন যে একটা রিক্সা নেই, তখন তো কারফিউ চলতেছিল, কিছু নেই, একটা অটো রিক্সা নেই। তো রাস্তায় ওর নানা ছিল, ওর নানাকে সাথে আমরা উঠাই নিয়ে একসাথে 3 জনে আর কি হাসপাতাল উদ্দেশ্যে রওনা দিই। আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আনাস যে 5 তারিখে মিছিলে গেল, তার আগে কি তার মিছিলে যাওয়ার বা এই টেন্ডেন্সি ছিল? জি, যখন কোটা আন্দোলন শুরু হলো তখন আমরা এই বিষয়টা নিয়ে এত উদ্বিগ্ন ছিলাম না। মানে আপনারা জানতেন যে কি নিয়ে আন্দোলন হচ্ছে সারা দেশের মধ্যে, ছাত্রদের কি অধিকার তারা চাচ্ছে, এটা আপনারা জানতেন? জি, আচ্ছা, এই ধারণাটা সুস্পষ্ট ছিল। তো যখন মানুষ মারা শুরু হইলো, গণহত্যা শুরু হইলো, ছাত্রদের উপর যখন গুলি চালানো শুরু হইলো, এই বিষয়গুলো খুব কষ্ট দিচ্ছিল আমাদের। তো স্পেশালি আমি আর আনাস, আমরা 2 জন এই আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, কিন্তু ওর বাবার অনুমতি ছিল না। পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা চিন্তা করে নিরাপত্তাজনিত কারণে ওর বাবার অনুমতি ছিল না, যার জন্য আমরা আন্দোলনে যোগদান করতে পারিনি। তো ওর বাবা এক পর্যায়ে এমন, কিন্তু আপনারও মনে মনে ইচ্ছা ছিল আপনিও আন্দোলনে যাবেন? আমি এক পর্যায়ে ওর বাবাকে এটাও বলছি যে তুমি থাকো, আমার বাচ্চা আরো 2টা বাচ্চা আছে, ওরা ছোট, ও যেহেতু অনুমতি দিচ্ছে না। পরে এক পর্যায়ে বললাম যে তুমি ওদের 2 জনকে নিয়ে থাকো, আমরা মা ছেলে চলে যাই, এরকম। তো ওর বাবার অনুমতি ছিল না বিধায় আমার আর বের হওয়া হয় নাই। পরে এক পর্যায়ে ওর বাবা বলতেছে যে আমরা আন্দোলনে অংশ নিতে পারছি না, ঠিক আছে তুমি ঘর থেকে দোয়া করো, এই যে বাচ্চাগুলোর জন্য, এদের জন্য ঘর থেকে দোয়া করো, যে নামাজ পড়ে দোয়া করো যেন এরা আল্লাহ এদেরকে হেফাজত করে। ঠিক সেই কাজটাই করা হয়েছে। আর ওই যে ঘরে বসে নিউজগুলা দেখতাম, টিভি চ্যানেল অফ ছিল, ইউটিউবে এগুলা নিউজগুলা দেখতাম, লাইভগুলা দেখতাম, এগুলা নিয়ে আমরা মা ছেলে কথা বলতাম। এই বিষয়গুলা খুব কষ্ট দিচ্ছিল আমাদেরকে, কিন্তু ওর বাবার অনুমতি ছিল না বিধায় আমরা ওইভাবে জয়েন হওয়া বা ওই সাহসটা করতে পারিনি। ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই যে অনুমতি ছিল না, এইটা আপনি কি সামগ্রিক দিক বিবেচনা করে আপনার মনে হয়েছে যে ওখানে গেলে আমার পরিবারও আসলে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, সেটা ভেবে কি অনুমতি দেননি, নাকি না আপনি আন্দোলনটাকে সমর্থন করেন? আপনি একটু আগে বলছিলেন যে আপনি নিজে আন্দোলনে সেদিন যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে আরেকটি চিঠি লিখে আপনিও বেরিয়ে গিয়েছিলেন। জি, তো আগে কেন আসলে আপনি সমর্থন করেননি? আমি আগেও প্রত্যেক দিনই সমর্থন করতাম, কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমি আপনাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি, যে এর আগে এর চাইতে অনেক বড় বড় ঘটনা সে ঘটায় গেছে। বিডিআর হত্যা, শাপলা চত্বরে যে হত্যাগুলো, সেগুলা ধামাচাপা দিয়ে সে ক্ষমতায় টিকে ছিল। তো ছাত্রদের যে একটা ছোট বিষয় আমি মনে করছি এটা,
তো তার জন্য চিন্তা করলাম যে এটাও কিছু হবে না। তো এখন যদি এভাবে আমরা ঘর থেকে বের হয়ে যাই, তখন তো আপনার ঘর থেকে নিয়ে নিয়ে আপনার গুম করে দিবে। আচ্ছা, ওই দিকটা বিবেচনা জি, করে এই আপনার মনে দিকটা হয়েছে বিবেচনা করে আমি ঘরে ছিলাম, কিন্তু আমি প্রত্যেক সমর্থন ছিল আপনার? জি, আমি প্রত্যেক দিন নামাজ পড়িতাম আমি। তো আপনার মনে করেন যে প্রত্যেক দিন এই ছাত্রদের জন্য, প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য আমি প্রতিদিন দোয়া করতাম যেন আল্লাহ ওদের হেফাজত করে, কারো মার বুক খালি না হয়। আপনি বলছিলেন যে আপনারা আগের দিন রাতের বেলা আপনারা একভাবে বসে আলাপ করছিলেন যে আন্দোলনের নিয়ে বা যাবে, এটা কি একটু ক্লিয়ার করে বলবেন, মানে কি কথা হয়েছিল তখন রাতের বেলা খাবার আগের টেবিলে? দিন আমরা ইউটিউবে দেখছিলাম যে একটা লাইভ হচ্ছিল আপনার শহীদ মিনারে, অনেক মানুষ জমায়েত আছে। তো সেদিন তো ওই টাইমটা যে রাত 2টা 2:30 এরকম হবে, তো ওই টাইমটা তো কারফিউ চলছিল, সেনাবাহিনী রাস্তায়। তো আনাস বলতেছে, বাবা দেখো এরকম কত মানুষ এখানে আছে, চলো আমরাও যাই। তো ওর বাবা বলতেছে যে এটা সম্ভবত ফেক নিউজ বাবা, কারণ যেহেতু কারফিউ চলতেছে, সেনাবাহিনীরা তো এদের এই ছাত্র জনতাকে এখানে জমায়েত হতে দিবে না, দিবে না, এরকম একটা ধারণা আমরা পোষণ করতেছিলাম। তো পরে ওর বাবা বলতেছে, আমরা কিভাবে যাব বাবা, এত রাতে আমরা কিভাবে যাব, আমরা যাব, তুমি একটু ওয়েট করো। মানে ওর বাবা একবারও বলে নাই যে আমরা যাব না, ওর বাবা একটা আশা দিছে আমরা যাব, কিন্তু সেই যাবোটা যে কবে যাব সেটা নির্দিষ্ট ছিল না। তো আনাস হয়তো চিন্তা করছে যে আমার বাবা তো প্রতিদিনই বলে যাব, প্রতিদিনই বলে যাব। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার ওই যে ছিল লং মার্চ টু ঢাকা, যেটা সমন্বয়করা যে একটা আহ্বান দিলেন যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন। তো ওই জিনিসটা আনাস আমাকে বলতেছিল যে মা এই কথাটা এভাবে কেন বললো, যে প্রতি পরিবার থেকে